আচ্ছা, তাহলে এতক্ষণ তো বললাম যে ইনসুলিন আমরা কিভাবে দিব না দিব সেটার কথাবার্তা। এখন হচ্ছে যে আমার ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট কোনটা অমিট করব কোনটা রাখবো সেটা। এখানে লিখবো কি যে চলবে, কি কি কন্টিনিউ থাকবে সে অমিট করবে। মেটফর্মিন কন্টিনিউ করবে, ডিপিপি ফোর চলবে, জিএলপি 1 অ্যানালগ চলবে, আর পায়োগ্লিটাজোল চলবে। তাহলে চলবে হচ্ছে চারটা জিনিস: মেটফর্মিন, ডিপিপি 4, জিএলপি 1, পায়োগ্লিটাজোল। ওকে, গেল। তাহলে এই চারটা জিনিস আমাদের কন্টিনিউ থাকবে। তার পেশেন্ট যদি আমার এইগুলা খায়ও আসে, আমি বলবো যে এম সার্জারি বা পিএম সার্জারি, আমি বলবো যে এটা চলবে, আপনার অসুবিধা নেই। আচ্ছা, এখন দেখো, যদি আমি অমিট করব, অমিট করব হচ্ছে একারবোস। লিখো অমিট। অমিটে কি কি আছে? অমিটে হচ্ছে একারবোস, একারবোস, মেগলিটিনাইড, সালফোনাল ইউরিয়া, আর SGLT2 ইনহিবিটর। আচ্ছা, এখানে বলতেছে যে এই যে আমি বললাম যে একারবোস, ম্যাগনেটিনাইট, সালফোনাম ইউরিয়া, SGLT2, এরা আসলে এমন না যে তোমার অন দা ডে অফ সার্জারিতে অমিট হবে, এবং ঝামেলা এড়ানোর জন্য বলতেছি এরা পিএম সার্জারিতেও অমিট হবে। মানে তোমার ওই সারাটা দিন তারা এগুলো পাবে না, অমিট থাকবে। ঠিক আছে? যদিও বা এখানে বইতে এক জায়গায় লেখা যে মেটফর্মিন এন্ড সালফোনিল শুড বি withheld 48 hours বিফোর সার্জারি, কিন্তু মেটফর্মিন কিন্তু আমরা পাইছি যে মেটফর্মিন চলতে পারে, মেটফর্মিনের অসুবিধা হয় না। তাহলে তোমার অমিট থাকবে কি কি? অমিট থাকবে মানে হচ্ছে আমার অন দা ডে অফ সার্জারি তো অবশ্যই, এবং হচ্ছে আমার যদি সেটা অন দা ডে অফ সার্জারি, এম সার্জারিতে তো অমিট থাকবে, পিএম সার্জারিতে এগুলো আমি অমিট রাখবো, এখানে কিন্তু কোনো কিছু চলবে না। তাহলে একার্বোস, ম্যাগলিটিনাইড, সালফোনাইল ইউরিয়া, SGLT2 ইনহিবিটর। এটা নিয়ে এত বেশি পেঁচানোর দরকার নেই, জাস্ট তুমি সহজে লিখে দাও এগুলো আমি অমিট করবো। আর চলবে হচ্ছে আমার মেটফর্মিন। মেটফর্মিন যদিও ভিউ পয়েন্টে লিখছে মেটফর্মিন চলবে, বাট মেটফর্মিন হচ্ছে একটা অমিট থাকে, পেপারেও যেটা বলছে অমিট থাকবে। মেটফর্মিন, DPP4, GLP1, পায়োগ্লিটাজোন, এগুলো হচ্ছে চলবে। আচ্ছা, এখন আসো যে তাহলে তুমি কি করলা, তুমি পেশেন্টকে তোমার অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট আমরা কিন্তু প্রিপারেশন করতেছি, প্রিপেয়ার করে ফেললাম। তা প্রিপেয়ার করার পরে এরপর আসো এই যে দেখো 2 নাম্বার, 2 নাম্বারে কি বলছে, তোমার যেহেতু পেশেন্টের সিকেডি, সেরিব্রোভাস্কুলার ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ এগুলো হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তা যদি যেহেতু বেশি থাকবে, আমি কিন্তু তার আমার কনসেন্ট্রেশন দিতে হবে ওই জায়গাগুলোতে। তাহলে অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি ইসকেমিক, রেনাল সিস্টেম, এবং ডায়াবেটিক পেশেন্টদের যেহেতু তোমার হচ্ছে নিউরোপ্যাথি থাকে, এবং তাদের হচ্ছে গাট মোটিলিটি কম থাকে, তাহলে তাকে কিন্তু আমার অ্যাসপিরেশন প্রোফাইলেক্সিস দিতে হবে। আচ্ছা, এরপর 6 নাম্বার পয়েন্টে আসো, দেখো যে ফর ইলেকটিভ সার্জারি দ্য এম শুড বি সেম ডে অ্যাডমিশন, মিনিমাল ফাস্টিং, নর্মোগ্লাইসেমিয়া, মিনিমাল চেঞ্জ টু দ্য পেশেন্ট নর্মাল রুটিন, এবং 7 নাম্বার পয়েন্টে ডায়াবেটিক পেশেন্ট শুড বি প্রায়োরিটাইজ অন দ্য অপারেটিং লিস্ট। এটা হচ্ছে এই দুটা কথা খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখা যাবে সব লিখছে এই দুটো কথা লিখে নেই। তাহলে এই দুটো কথা ইম্পর্টেন্ট কেন, আমরা সাধারণত তাদেরকে ভর্তি রাখবো না, সেম ডেতে দিব। আমরা তাদেরকে লিস্টে প্রথমে রাখবো, সেটা মর্নিং হোক ইভিনিং হোক যেখানেই হোক। মিনিমাল ফাস্টিং এ রাখতেছি, নর্মোগ্লাইসেমিয়াতে রাখতেছি, আর চেঞ্জটা আমরা কম করতেছি। এরপর দেখো, প্রথমে আমরা কি পড়লাম এতক্ষণ, প্রিপারেশন, ইভালুয়েশন এন্ড প্রিপারেশন। পরের কোয়েশ্চেনটাতে চলে আসছে ইন্ট্রাঅপারেটিভ। ইন্ট্রাঅপারেটিভ এখানে খুবই সুন্দর করে গুছায় লিখছে, যেভাবে আমরা আসলে গুছানো চাই সেভাবে মোটামুটি তারা ভাই লিখছে। কোথায় আছো? আমরা হচ্ছি 750 নাম্বার পেজে চলে আসছি, ইন্ট্রাঅপারেটিভ ম্যানেজমেন্ট। আচ্ছা,
ইন্টারঅপারেটিভ ম্যানেজমেন্টে যেভাবে আমরা বলি যে প্রথমে একটা গোল লিখতে হবে, প্রথমে যে কোনো কিছু একটা ইন্ট্রোডাকশন, যদি এটা কোয়েশ্চেনের শুরুতে হয়, আর যদি কোয়েশ্চেনের মাঝামাঝি হয় তাহলে ইন্ট্রোডাকশন লেখার প্রয়োজন নাই। সেক্ষেত্রে গোল থাকবে, আমরা কি কি চাই, তাহলে গোল কি লিখবা, এখানে তুমি বলবা যে ডায়াবেটিস উঠানামা উঠানামা করুক আমি চাই না, তার হার্ট রেট ঠিক থাকুক, তার কার্ডিওভাস্কুলার স্ট্যাটাস ঠিক থাকুক, কিডনি ঠিক মতো কাজ করুক, এগুলো আমি চাই, হিমোডাইনামিক ভালো থাকুক। আর তারপরে হচ্ছে তোমার চয়েস অফ অ্যানেস্থেশিয়া। তো চয়েস অফ অ্যানেস্থেশিয়াটা ডিপেন্ড করবে তোমার টাইপ অফ সার্জারি, টাইপ অফ সার্জারি পরে পেশেন্টের অবস্থার উপরে, তাহলে এটার উপর আমার ডিপেন্ড করতেছে। আচ্ছা, এরপরে ফ্লুইড। তাহলে ডায়াবেটিক পেশেন্টের জন্য কিন্তু ফ্লুইড একটা বড় রোল প্লে করে। তো ফ্লুইডের ব্যাপারটা এই সব পেশেন্টদের ক্ষেত্রে আগে লিখতে পারলে ভালো। অথবা তোমরা যে যেভাবে করে তোমাদের ইন্ট্রাঅপারেটিভ সাজাইছো ওই ফরম্যাটে ফেলে দেবা, এখানে কিন্তু আলাদা করে বলার কিছু নাই। এখানে ফ্লুইডের মধ্যে দেখো 4:1 রুল বা 1.5 ml পার কেজি পার আওয়ার, যেভাবেই তুমি লিখো না কেন, তুমি ডেফিসিট দিচ্ছ নন গ্লুকোজ কন্টেইনিং, মেনটেনেন্স দিচ্ছ গ্লুকোজ কন্টেইনিং, তুমি লস কিভাবে কারেকশন করতেছো নর্মাল, হ্যাঁ, ইন্ডাকশন এজেন্ট, মানে এখানে কোনো প্রেফার, মানে বাকিটা কোনো প্রেফারেন্সের কিছু না। এইখানে জিনিসটা একবার পড়ে ফেলতে পারো, অথবা যেটা হচ্ছে যে তুমি যেভাবে সাজাইছো, যেভাবে তুমি তোমার পয়েন্ট রেডি করছো ইন্ট্রা অপারেটিভের জন্য সেভাবে দেখতে পারো। অথবা যদি তুমি তোমার ইন্ট্রোপারেটিভ কিভাবে লিখবা সেটা এখনো সাজায় না থাকো, তাহলে তুমি এটাও ফলো করতে পারো যে আমি এই ফরম্যাটে লিখে এইভাবে আমি প্রেজেন্ট করব। আচ্ছা, মোটামুটি দেখো এখানে সবই আসছে, ফ্লুইড, ইন্ডাকশন এজেন্ট, মেনটেনেন্স, তারপর হচ্ছে মাসেল রিল্যাক্সেন্ট কি দিছে, ওপিয়েট কি দিছে, ইন্ট্রাঅপারেটিভ ব্লাড সুগার আমরা কিভাবে দেখতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে যে লাস্টের লাইনটা দেখো, যদি ব্লাড সুগার লেভেল বেশি হয় বা আনকন্ট্রোল হয় তখন আমাদের আইভি ইনসুলিন থেরাপি শুরু করতে হবে পাম্পের মাধ্যমে। তাহলে কিভাবে দিব, ওই যে ব্লাড সুগারকে মিলিগ্রাম পার ডেসিলিটারকে 150 দিয়ে ভাগ করে যত আসবে তত ইউনিট পার আওয়ার, এভাবে করে যাবে। এবং সাথে কিন্তু অবশ্যই যখনই আমি ইনসুলিন ইনফিউশনের শুরু করব তখন অবশ্যই আমাকে একটা ডেক্সট্রোজ কন্টেনিং ফ্লুইড দিতে হবে, যার মধ্যে হচ্ছে আমার পটাশিয়াম সহ দিতে হবে। কারণ পটাশিয়াম হচ্ছে আমার এই মানে কি করে, পটাশিয়াম আমার হচ্ছে সহ ঢুকে, গ্লুকোজ থেকে হাইপোক্যালসিমিয়া। মানে হ্যাঁ, কি বলে জানিটা, বল না, বলতেছিলি তো, মানে এটা ক্যারিয়ার ইয়া সাপোর্টটা দেয়। পটাশিয়ামকে সে সেলের মধ্যে ঢুকায় দেয়, তখন হাইপোক্যালেমিয়া ডেভেলপ করতে পারে, যার কারণে পটাশিয়াম সাপ্লিমেন্ট দিই। হ্যাঁ, পটাশিয়ামকে, কারণ আমরা যে হাইপার ক্যালেমিয়ার ম্যানেজমেন্টে দেখলাম না যে এখন হচ্ছে ইনসুলিন দিয়ে দেয়, ইনসুলিন মানে আমার হাইপোক্যালেমিয়াকে অ্যাভয়েড করার জন্য, সোজা কথা। ভিজিল্যান্ট মনিটরিং, এটা আমরা ভাবে লিখবো এসেনশিয়াল মনিটরিং, অ্যাডিশনাল মনিটরিং, বাদ, শেষ। এরপর আসলে পোস্ট অপারেটিভ, পোস্ট অপারেটিভ ফ্লুইড, এখানে চাইছি পোস্ট অপারেটিভ ফ্লুইড ম্যানেজমেন্ট এবং হচ্ছে অ্যানালজেসিয়া। তাহলে পোস্ট অপারেটিভ ফ্লুইড ম্যানেজমেন্টের মধ্যে এখানে যেটা জিনিসটা চেঞ্জ হবে, পোস্ট অপারেটিভ ফ্লুইড ডায়াবেটিক পেশেন্টের জন্য আলাদা করে কিছু হবে না, আমাদের সেই 1.5 ml পার কেজি পার আওয়ার, ডিপেন্ডিং অন দা ইউরিন আউটপুট। এটা সবসময় লিখবো যে আমরা তো ফ্লুইড দিব এবং ইউরিন আউটপুটটা চেক করব যে মিনিমাম 0.5 ml পার কেজি পার আওয়ার, এভাবে করে আমরা দিব। এবং পোস্ট ইন্ট্রাঅপারেটিভলি আমরা কিন্তু তাকে আওয়ারলি ব্লাড গ্লুকোজ মেনটেন করছি। 2 নম্বর পয়েন্টে দেখো এখানে কিন্তু আমরা আওয়ারলি করবো না, এখানে আমরা প্রথমে আমরা 2 আওয়ারলি করব, পরবর্তীতে 4 আওয়ার, এরপর 6 আওয়ারলি করবো। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার ওই যে আমরা ইনসুলিন, এখানে আমরা যে বলতেছে নিউট্রালাইজিং ডোজ, এই কথাটা না লেখাই ভালো, কারণ নিউট্রালাইজিং ডোজের হিসাব কিতাব এখন আসলে কিন্তু আমরা কিছু নাই। নাই। তো এই জন্য নিউট্রালাইজিং ডোজ কথাটা আমি চাই না তোমরা খাতায় লিখো, কারণ যে এটা জিনিসটা তো আসলে এখনকার বই খাতায় এক্সিস্ট করে না। বরং তার সাথে আমরা ইনসুলিন ইনফিউশন পাম্পের যে হিসাবটা আমরা পড়ে আসতেছি ইউনিট পার আওয়ার, ওই হিসাবটাই লিখে দিলে বেটার গেল। এরপর আসো পেইন, পেইনের ম্যানেজমেন্টটা যেদিন আমরা যেভাবে পড়ছিলাম অ্যাজমা সিওপিডি পড়ার দিন, ওই যে কিভাবে আমরা পেইনকে আমরা ক্লাসিফাই কিভাবে করব। ফার্মাকোলজিক্যাল ছিল আপু, তারপর রিজনাল ব্লক ছিল, আর হ্যাঁ, ইনফিল্ট্রেশন ছিল, ফার্স্টে মেটাল ছিল হচ্ছে ইনফিল্ট্রেশন। তোমার প্রিএমটিভ অ্যানালজেসিয়া, তারপর ছিল হচ্ছে স্কিন ইনফিল্ট্রেশন, তারপর ছিল ওন্ড ইনফিল্ট্রেশন, এরপর আসবে তোমার হচ্ছে তোমার কোন ধরনের নিউরোএক্সিয়াল ব্লক যদি সে পেয়ে থাকে তাহলে সেটা মানে সেটা, অথবা হচ্ছে পেরিফেরাল নার্ভ ব্লক। এরপর হবে তোমার তোমার ওপিএড, ওপিএড গুলোর হিসাবে কি কে আসবে, বা আপু আপনি ডিপেন্ডিং, তিনটা ভাগে ভাগ করছিলেন, ড্রাগস, তারপর হচ্ছে কি রিজনাল অ্যানেস্থেসিয়া, আর একটা হচ্ছে লোকাল ইনফিউশন। ড্রাগস এর মধ্যে ওপিওয়েড, প্যারাসিটামল, হ্যাঁ, এনএসএআইডি, নন এটা ওপি, জাস্ট মানে সবগুলো আসবে। হ্যাঁ, তারপর ওই তো, হচ্ছিলেন এটা হচ্ছে ড্রাগ। তোমার
না, তুমি তো এভাবে গড়পড়তা লিখবা না, তোমাকে তো এখানে একটা সিনারিও দিবে, তোমাকে একটা কোড কেস দিবে। তাহলে কেসটা হিসেবে সেটা যদি মেজর কেস হয়, তার যদি ইনসিশন তোমার অনেক বড় দিতে হয়, তাহলে সেটা তোমার তোমার ভাস স্কেলে তুমি যদি একটু লিখতে পারো যে পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্ট ইজ ডিপেন্ডিং অন দ্য পেশেন্ট ভাস স্কেল। হ্যাঁ, মেজর হইলে আমি হচ্ছে সব মানে একদম আইভি ওপিএড পর্যন্ত যাব। আর যদি আমি দেখি না মেজর না, মাইনর অথবা হচ্ছে মডারেট, তাহলে সেক্ষেত্রে আমার আইভি ওপিএড পর্যন্ত হয়তো বা যাওয়া লাগবে না। ল্যাডারের ব্যাপারে একটু বলবো আর কি, ল্যাডার অনুযায়ী আর কি, হ্যাঁ, ল্যাডার অনুযায়ী কিছুটা ল্যাডার বলবো। অনুযায়ী যাব, মানে তাহলে হয় কি যে আমাদের মূল উদ্দেশ্য কি, উদ্দেশ্য তো আমরা সবই জানি, আমার চেয়ে বরং তোর আরো ভালো জানিস, মানে উদ্দেশ্য হচ্ছে আমি যে জানি, আমি যতটুকু জানি সেটা আমি আমার এক্সামিনারকে শো করা, আর তো কিছু এখানে না। আচ্ছা, এবং ডোজ সহ যখন আমি পেশেন্ট, যখন আমি লিখবো, নাম লিখবো ড্রাগস এর, তখন অবশ্যই অবশ্যই ডোজ সহ লিখতে হবে। রেঞ্জে হোক বা একটা তুমি নাম্বার দিতে পারো, রেঞ্জে লিখলে বেটার, বেস্ট, কিন্তু ডোজ সহ লেখার চেষ্টা করবো, কারণ ডোজ তো মোটামুটি সবার জন্য একই রকম, এটা আর ইয়া থাকবে না। আচ্ছা, এরপরে আসো, চলে আসো যে ডায়াবেটিক এমার্জেন্সিতে আমাদের কি কি আছে। তাহলে ডায়াবেটিক এমার্জেন্সি আমাদের আহ, আমরা বলি সিস্টেমিক, ওই যে সিস্টেমিক, এটা লং টার্ম হিসেবে যে মাইক্রোভাস্কুলার ম্যাক্রোভাস্কুলার। আর অ্যাকিউট এমার্জেন্সি হিসেবে আসবে কি কি, ওই যে ডিকে, এইচএইচএস, হাইপোগ্লাইসেমিক কমা, হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস। আচ্ছা, এরপরে আসো, এগুলো তোমার এখান থেকে একবার দেখা নিলা। আচ্ছা, ইম্পর্টেন্স অফ পার অপারেটিভ মনিটরিং কোনো দরকার নাই, 752 নম্বর পেজ, এগুলো তুমি এমনিই পারো লিখতে। আচ্ছা, অ্যাকিউট কমপ্লিকেশনস, হ্যাঁ, কমপ্লিকেশন অফ দ্য ডায়াবেটিক মার্টাস, অ্যাকিউট কমপ্লিকেশন। তাহলে অ্যাকিউট কমপ্লিকেশনের মধ্যে ওইটাই বারবার বলতেছি যে চারটা জিনিসই লিখবা, ডিকে, এইচএইচএস, ল্যাকটিক অ্যাসিডোসিস, আর হচ্ছে হচ্ছে হাইপোগ্লাইসেমিক কোমা। আর এত ওই যে নকচুরিয়া হ্যান